হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস সেভেনের রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রা যেটা আছে তার লাস্ট যে মডেলটা আছে সেই মডেলের ইংরেজির প্রশ্নপত্রটা আমি কিন্তু সলিউশন করব। তো লাস্ট মডেলটা অর্থাৎ 12 নম্বর মডেলটা দেখো, তমলুক হ্যামিল্টন হাই স্কুলের। তো এটা আমি কিন্তু ডিসকাসও করবো এবং এবং তার সাথে আমি সলিউশনও করব, ঠিক আছে? তো এটা হয়ে গেলে তোমাদের ফার্স্ট সামেটিভের মোটামুটি কোশ্চেন ব্যাংকটা শেষ হয়ে যাবে। তারপরে আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা আছে, সেটা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আর আশা করি যে প্র্যাকটিসগুলো হয়ে যাচ্ছে এতে হয়তো আনকমন পাওয়ার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে? তো চলো এটা শুরু করা যাক। তো তার আগে দেখো, এখানে প্রথমে সিনটা যেটা আছে ওটা একটু আমরা পড়ে নিই। তারপরে এটা বুঝে এর যে বাংলা মানেগুলো আছে, সরি, এর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আমরা কিন্তু সলিউশন করব। তো এখানে দেখো সিনটা কোথা থেকে দেওয়া আছে দেখো, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। তাহলে এটা পড়লেই তোমরা বুঝতে পারবে দ্য বুক অফ নেচার থেকে দেওয়া হয়েছে। কোথা থেকে? দ্য বুক অফ নেচার থেকে। তো এই যে প্রথম দিকের পোর্শনটা এটা দেওয়া আছে, এটা আমরা একটু পড়ে নিই। সবাই তোমরা আগে বহুবার পড়েছো, তবু আমরা রিভিশনের স্বার্থে এটা আরেকবার পড়ে নেব। আর এরপরে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? তো কি বলছে দেখো, when you and I are together you often ask me questions about many things and I try to answer them. কি বলছে, যখন আমি আর তুমি একসাথে থাকি তখন প্রায়ই তুমি আমাকে প্রশ্ন করো, মানে অনেক জিনিস নিয়ে তুমি আমাকে প্রশ্ন করো আর আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. কিন্তু এখন যেহেতু তুমি মুসৌরিতে আছো আর আমি আছি এলাহাবাদে, তাই আমাদের মধ্যে এই ধরনের কোনো কথোপকথন হয় না বা হচ্ছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই কি বলছে? তাই আমি অর্থাৎ অথার, আর অথারকে জওহরলাল নেহরু। তোমরা জানো জওহরলাল নেহরু কাকে কাকে এই কথাগুলো বলছে, এটা হচ্ছে তার ছোট্ট মেয়ে ইন্দিরার কথা বলা আছে। ইন্দিরাকে তিনি এই চিঠিগুলো তিনি লিখছিলেন, ঠিক আছে? তো এই চিঠিতেই তিনি বলছেন যে আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ, এরপর আমি কি তোমাকে লিখবো, চিঠি লেখার কথা বলছে। ফ্রম টাইম টু টাইম মানে সময়ের পর সময় ধরে আর কি। শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ। কি নিয়ে চিঠি লিখবো? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ দি আর্থ, মানে আমাদের পৃথিবীর যে গল্পটা, পৃথিবীর সৃষ্টির পরের যে গল্পটা, আজকে যে পৃথিবীকে আমরা এইভাবে দেখছি, তার এই বিবর্তনটা যে হয়েছে আদি পর্যায় থেকে, সেই সম্বন্ধে হচ্ছে আমি কিন্তু লিখবো। আর কি লিখবো? অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, আর কি এত যে দেশ আছে আমাদের পৃথিবীর মধ্যে, সেই দেশেদের সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল, যেগুলো বড় বড় মহান দেশ সেগুলো সম্পর্কে, স্মল ছোট দেশ, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। অর্থাৎ তোমরা জানো আমাদের পৃথিবীটা ছোট বড় বিভিন্ন রকমের দেশের সাথে কিন্তু দেশে কিন্তু বিভক্ত আছে। সেটা কিছু দেশ আছে অনেক বড় সাইজে যেমন রাশিয়া, কিছু দেশ আছে অনেক ছোট যেমন ভ্যাটিকান সিটি, সবচেয়ে ছোট দেশ। তাছাড়া ইউরোপের দেশগুলো অনেক ছোট হয়। তো এই সব দেশ সম্পর্কে আমি কিন্তু তোমাকে লিখবো, বলবো। আর তাছাড়া পৃথিবীর যে আদি ইতিহাসটা সৃষ্টির পর থেকে, সেটা সম্পর্কে আমি লিখবো। উই হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা সরি, ইউ হ্যাভ রিড মানে বলতে চাইছে যে তুমি তো ইংরেজির ইতিহাসটা, ইংলিশ হিস্ট্রি অর্থাৎ ইংল্যান্ডের হিস্ট্রিটা, ব্রিটেনের হিস্ট্রিটা, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এই ভারতীয় ইতিহাস, এই দুটো ইতিহাসই তুমি পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো আ বিগ কান্ট্রি, ইজ অনলি আ স্মল পার্ট অফ দি আর্থ সারফেস। বলছে কি, ইংল্যান্ড একটা ছোট্ট একটা আইল্যান্ড মানে দ্বীপ। তোমরা জানো, যদি ইংল্যান্ডের ম্যাপটা তোমরা দেখেছো, তো ইংল্যান্ডের ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ইংল্যান্ড একটা দ্বীপ, তার চারিপাশে কিন্তু জল, সমুদ্র। যে ইংল্যান্ড একটা ছোট্ট একটা দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া, ভারত, দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দি আর্থ সারফেস। অর্থাৎ পৃথিবীর উপরিতল বা উপরিভাগের মধ্যে ভারত যদিও একটা বড় দেশ, কিন্তু ওর উপরিভাগের মধ্যে একটা ছোট্ট ভাগ, তাই না? পৃথিবী তো অনেক বড়, তার মধ্যে তো এত প্রায় দুশোটা দেশ আছে, তার মধ্যে ভারতও একটা দেশ, যদিও দেশটা বড়, কিন্তু এই পৃথিবীর উপরিভাগের মধ্যে এটা কিন্তু একটা ছোট্ট জায়গা দখল করে আছে।
If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. কি বলছে? যদি আমাদের এই এই বিশ্বের ইতিহাসটা বা বিশ্বের এই গল্পটা সম্বন্ধে জানতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু সমগ্র যে মানে এতগুলো যে দেশ আছে সেই দেশ, সব দেশ এবং তার মধ্যে বসবাসকারী সমস্ত মানুষ, সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, সেই সম্পর্কে আমাদের কিন্তু ভাবতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, শুধুমাত্র একটা ছোট্ট দেশকে নিয়ে ভাবলে হবে না, যে দেশটায় আমরা জন্মেছি, আমরা যে দেশটায় জন্মেছি অর্থাৎ ভারতের কথা বলা হচ্ছে, শুধু ভারতকে নিয়ে ভাবলে হবে না, পৃথিবীর মধ্যে যে এতগুলো দেশ আছে এবং এই দেশের মধ্যে যে এত এত মানুষ বাস করছে তাদের সবাইকে নিয়ে কিন্তু ভাবতে হবে। ঠিক আছে? তো এটা তোমরা আগে বহুবার পড়েছো। আর এরপরে দেখো এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু করব। প্রথমটা কি বলছে? হোয়াই কুড নট দ্য রাইটার কন্টিনিউ হিজ টক্স উইথ হিজ ডটার ফেস টু ফেস। বলা হচ্ছে যে রাইটার অর্থাৎ লেখক তার যে কথাটা তার মেয়ের সাথে ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি কেন এটা করতে পারছিলেন না? কারণ তারা দুজন তো আলাদা আলাদা জায়গায় আছে। মানে রাইটার আছে এলাহাবাদে, আর তার ডটার ইন্দিরা তিনি আছেন কোথায়? মুসৌরিতে। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর এইভাবে লিখতে পারবো, দ্য রাইটার কুড নট কন্টিনিউ the writer could not continue his talks with his daughter face to face because they both are in different places. দেখো আমি জায়গাগুলোর নাম দিইনি, তোমরা চাইলে জায়গাগুলোর নাম দিয়ে করতে পারো, বাট এই অ্যান্সারটা করলেও কিন্তু তোমাদের ভুল হবে না। ওরা দুজন যে দুটো আলাদা জায়গাতে ছিল সেটা আমি বলে দিয়েছি। তোমরা যদি চাও লিখতে যে রাইটার আছে এলাহাবাদে আর তার মেয়ে আছে মুসৌরিতে, এইভাবেও যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু সঠিক অ্যান্সার। তো আমি লিখেছি দ্য রাইটার কুড নট কন্টিনিউ হিজ টক্স উইথ হিজ ডটার ফেস টু ফেস বিকজ দে বোথ আর ইন ডিফারেন্ট প্লেসেস। কারণ তারা দুজনে দুটো আলাদা জায়গাতে ছিল, তাই না? তো এটা লিখলেও তোমরা হবে, এটা তাহলে তোমরা তুলে নিতে পারো। আচ্ছা, 2 নম্বরটা, হোয়াট ডিড দ্য রাইটার ইন্টেন্ড টু রাইট, মানে রাইটার তার ইচ্ছা কি ছিল, কি লিখতে তিনি চেয়েছিলেন? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ দি আর্থ, তাই না? তিনি ছোট ছোট সংক্ষেপে করে ছোট ছোট বিবরণ দিয়ে পৃথিবীর যে আদিকালের যে হিস্ট্রিটা, আদিকালের যে স্টোরিটা, সেটা তিনি লিখতে চেয়েছিলেন। তাহলে আমরা লিখবো দ্য রাইটার intended to write short accounts of the story of the earth, of the story of our earth and many countries great and small into which, আচ্ছা এই লাইনটা পুরোটা দিয়ে দিতে হবে, intended to write short accounts of the story of our earth and the many countries
great and small into which it is divided. তাহলে কি লিখলাম? দ্য রাইটার ইন্টেন্ডেড টু রাইট শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। তাহলে এই দুটো প্রশ্নকে তোমরা একটু পজ করে তুলে নাও খাতাতে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। 3 নম্বরে কি বলেছে? হোয়াট শুড উই ডু ইন অর্ডার টু নো দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড। আচ্ছা, আমাদেরকে কি করতে হবে? আমাদের এই যে পৃথিবীর যে গল্পটা, সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সমস্ত দেশ, তার দেশের মধ্যে বসবাসকারী সমস্ত মানুষ, সেই সম্পর্কে কিন্তু জানতে হবে বা ভাবতে হবে। এই যে শেষের দিকে দেখো লাইনটা ছিল, if we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. তাহলে এই যে শেষের এই লাইনটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখানটা লিখি, উই শুড, ওখানে যেহেতু শুড দিয়ে বলা হয়েছে প্রশ্নতে, তাহলে আমরা উই শুড লিখব। উই শুড think of all the countries and all the peoples that have inhabited it. এরপরে in order to in order to know the story of this world. আচ্ছা, এই প্রশ্নটাকে তোমরা একটু ঘুরিয়েও লিখতে পারতে। প্রথমে এটা লিখতে পারতে, ইন অর্ডার টু নো দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড উই শুড থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। ইনহ্যাবিটেড ইট, ঠিক আছে। এটা ঘুরিয়েও লিখতে পারতে বা এইভাবে লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ট্রু ফলস করতে হবে আর তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আমরা পড়ি, পড়ে প্রত্যেকটা বুঝে করব। দ্য রাইটার ইজ অ্যাট মুসৌরি, দ্য রাইটার মুসৌরিতে, এটা ভুল, রাইটার ছিল এলাহাবাদে, তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং এর জন্য আমরা কোনটা দেব? প্রথমেই দেওয়া আছে দেখো, এই যে এই যে
নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ উই ক্যানট হ্যাভ দিস ডগস। তাহলে এটা আমরা লিখবো নাও দ্যাট, এটা সাপোর্টিং এর জন্য, you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these dogs. হলো। নেক্সট কি বলেছে, ইন্ডিয়া ইজ অনলি আ স্মল পার্ট অফ দি আর্থ সার্ফেস। এটা ট্রু, এটা আমরা লাস্টের দিকে পেয়েছি। তাহলে এই দুটোকে তোমরা একটু তুলে নাও, পরের প্রশ্নটা আমরা করব। ইন্ডিয়া ইজ অনলি আ স্মল পার্ট অফ দি আর্থ সার্ফেস, এটা ট্রু হবে। আর এর সাপোর্টিং, এই যে but England is only a little island and India though a big country is only a small part of the earth's surface, এটা আমরা দেব। but England is only a little but England is only a little island and India though a big country is only a small part of the earth's surface. ট্রু ফলস হয়ে গেছে। এরপরে দেখো পোয়েমটা আছে, এটা তোমরা তুলে নাও, ঠিক আছে। পোয়েমটা আছে, পোয়েমটা তোমরা জানো আমাদের তো একটাই সিলেবাসে একটাই পোয়েম আছে, উইয়ার 7 থেকে দেওয়া আছে। আই মেট এ লিটল কটেজ গার্ল, শি ওয়াজ 8 years old, শি সেইড হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড। প্রথম স্ট্যান্জাটা আমরা বহুবার পড়েছি, যে পোয়েট এখানে বলছে যে আমার সাথে একটা ছোট্ট মেয়ের দেখা হয়েছিল, কুটির ঘরে থাকা মেয়ের, আর তার বয়স ছিল 8 বছর, সেটা সে বলেছিল। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুলগুলো ছিল কি ঘন, উইথ মেনিয়েকাল কোকড়ানো অবস্থায়, অনেকগুলো কোকড়ানো অবস্থায়, দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, তার মাথার চারিপাশে সেগুলো কিন্তু জড়ো হয়ে আছে, ওই চুলগুলো, কোকড়ানো চুলগুলো। শি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, তার শরীর থেকে মানে তার একটা গন্ধ বেরোচ্ছিল, একটা গ্রাম্য একটা গন্ধ, উডল্যান্ড বনভূমির, ঠিক আছে, সেরকম একটা গন্ধ, গ্রাম্য বনভূমির একটা গন্ধ তার শরীর থেকে বেরোচ্ছিল।
অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, ওয়াইল্ডলি মানে কথাটার মানে হচ্ছে অগোছালো, ক্ল্যাড মানে হচ্ছে পরিহিত, তার যে পোশাক পরিচ্ছদ মানে পোশাকটা যেটা ছিল সেটা অগোছালো অবস্থায় ছিল। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে চোখগুলো সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। ফেয়ার কথাটা মানে হচ্ছে সুন্দর, এখানে বলা হচ্ছে হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমাকে মুগ্ধ করেছিল। তো এই দুটো স্ট্যাঞ্জা, এগুলো আমরা বহুবার পড়েছি, এটা আবারও পড়লাম। এবার এখান থেকে প্রশ্নগুলো সহজেই আমরা করতে পারবো। কি দেওয়া আছে দেখো, প্রথমের প্রশ্নটার অ্যান্সার কি হবে? দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ 7, 9, 8 years ওল্ড। অপশন নাম্বার সি, 8 years ওল্ড। তো চোখ বন্ধ করে আমরা লিখতে পারবো। 2 নম্বর, শি হ্যাড এ ড্যাশ লুক, তার যে লুকটা, তার যে মানে বাহ্যিক যে মানে কি বলবো দেখাটা, বাহ্যিক যে তার শারীরিক গঠনটা আর কি, সেটা আর কি কি বলতে চাইছে দেখে, যে আরবান, রাস্টিক না ভ্যাগাবন্ড। আরবান মানে হচ্ছে শহুরে, রাস্টিক মানে গ্রাম্য, আর ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে। তো সেই মেয়েটা কি ছিল, ভিলেজ ও রাস্টিক ছিল না, গ্রাম্য মেয়ে ছিল। তাহলে আমরা কি লিখবো? রাস্টিক। হয়ে গেল। এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বিয়ের দাগ। দ্য কটেজ গার্লস হেয়ার ওয়াজ, কি ছিল? মেয়েটির, ওই কুটির বাড়ির যে মেয়েটা, তার চুলগুলো কেমন ছিল? থিক অ্যান্ড কার্লি, বা থিক উইথ মেনি আ কার্ল। আমরা থিক অ্যান্ড কার্লি লিখবো। যতটা চেষ্টা করবো পোয়েমের ভাষাটা থেকে একটু আমরা অন্যরকম লেখার, ঠিক আছে, নিজের ভাষার মতো। তাহলে পোয়েমে ছিল কি মেনি আ কার্ল, তাহলে ওইটা চেষ্টা করবে তোমরা যাতে ওরকম পোয়েমের ভাষাগুলো, পোয়েমের স্ট্যান্ডাগুলো, এগুলো পর পর লাইনগুলো না দেওয়ার, নিজের ভাষায়, মানে ওই পোয়েমটা পড়ে নিজের ভাষায় কিছুটা যদি তোমরা লিখতে পারো, তাহলে কিন্তু টিচার যারা হন তারা কিন্তু একটু মানে কি বলবো, ইমপ্রেস হওয়া, টিচাররা কিন্তু বেশি ইমপ্রেস হয়। আচ্ছা, দ্য কটেজ গার্লস হেয়ার ওয়াজ থিক অ্যান্ড কার্লি। সেকেন্ডেরটা, দ্য বিউটি অফ দ্য লিটল গার্ল মেড দ্য পোয়েট গ্ল্যাড, বা গ্ল্যাড দ্য পোয়েট, মেড দ্য পোয়েট গ্ল্যাড, এটাই ঠিক আছে। আহ, হয়ে গেল। তাহলে এবার আনসিনে চলে আসি। আনসিনটা কি বলছে দেখি। ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং টুডে ইজ অফ গ্লোবাল ওয়ার্মিং। দেখো খুব ভালো একটা আনসিন দেওয়া আছে। বলছে বর্তমান সময়ে আমাদের যে বিশ্বটা, আমাদের যে পৃথিবীটা, যেটা কিনা বিভিন্ন মানে সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন সমস্যায় পড়েছে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যার মধ্যে অন্যতম একটা বলছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এই টার্মটা তোমরা আগেও হয়তো পেয়েছো। গ্লোবাল ওয়ার্মিং কথাটা মনে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবীর যে তাপমাত্রাটা সেটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। মেনি সায়েন্টিস্ট বিলিভ, আচ্ছা, many scientists believe that our production of carbon dioxide and other greenhouse gases have a heating effect on the atmosphere and this could be very dangerous for human life. বলছে কি, বহু বিজ্ঞানী যারা আছেন তারা বিশ্বাস করছেন কি, দ্যাট আওয়ার প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, আমাদের যে নিয়মিত এই যে প্রোডাকশন উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিশাল পরিমাণে, এবং কি আদার গ্রিন হাউস গ্যাসেস, আদার গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে, তোমরা বিজ্ঞান বইতে পড়ে থাকবে। তাছাড়া তোমরা জানো গ্রিন হাউস গ্যাসের মধ্যে হতে পারে মিথেন, হতে পারে নাইট্রাস অক্সাইড, হতে পারে। তো এই যে গ্রিন হাউস গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড, এরা কি করে, হ্যাভ এ হিটিং এফেক্ট অন দি অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে তাপমাত্রাটা, মানে বায়ুমণ্ডলকে আরও কিন্তু কি বলবো, বায়ুমণ্ডলের তাপটা আরো বেশি বাড়িয়ে দেয়, ঠিক আছে। হিটিং এফেক্ট মানে কি, উষ্ণ করে ফেলে, ঠিক আছে, আরো তার তাপমাত্রাটা বাড়িয়ে ফেলে। অ্যান্ড দিস কুড বি ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ, আর এটা কিন্তু মানুষ যে সমাজ আছে, মানে কি বলবো, হ্যাঁ, মানুষের যে জগৎটা, সেই জগৎটার জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর হতে পারে, ঠিক আছে। দেয়ার আর সেভারাল থিংস উই ক্যান ডু টু সলভ দিস প্রবলেম অফ গ্লোবাল ওয়ার্মিং। আমরা এই যে বিশ্ব উষ্ণায়ন, এটাকে কিন্তু এই সমস্যা, এই যে সমস্যা তৈরি হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, এই সমস্যাটাকে কিন্তু আমরা
সমাধান করার জন্য কিন্তু আমরা কিন্তু বিভিন্ন রকমের উপায় কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে। ওয়ান সলিউশন ইজ টু স্টপ প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড, একটা সলিউশন দেওয়া হয়েছে, একটা উপায় বলা হয়েছে কি, যে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইডের যে অক্সাইড যেটা এত পরিমাণে উৎপন্ন হচ্ছে সেটাকে আমাদের বন্ধ করতে হবে, ঠিক আছে। বিভিন্ন উপায়ে কার্বন ডাইঅক্সাইড ইয়ে হয়, কি বলে, উৎপন্ন হতে পারে, তো সেইগুলোকে আমাদের হচ্ছে বন্ধ করতে হবে। উই ক্যান ডু দিস বাই সুইচিং ফ্রম অয়েল, এটা কিভাবে হতে পারে দেখো, কার্বন ডাইঅক্সাইডের প্রোডাকশনটা কমানো বা বন্ধ করা। উই ক্যান ডু দিস বাই সুইচিং ফ্রম অয়েল, কোল অ্যান্ড গ্যাস টু রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, আমরা অয়েল অর্থাৎ তেল, কয়লা এবং গ্যাস এগুলোর ব্যবহার আমরা করছি। এই যে এগুলো জীবাশ্ম জ্বালানি বলা হয়। এই জ্বালানিগুলোর যে ব্যবহার আমরা করছি সেখান থেকে আমরা কিন্তু সরাসরি রিনিউয়েবল এনার্জিতে যেতে পারি, যেগুলোকে বলা হয় পুনর্নবীকরণ যে শক্তি যোগ্য যে শক্তিগুলো, যেমন হচ্ছে তোমার সৌরশক্তি বলতে পারো, জলশক্তি বলতে পারো, বায়ুশক্তি বলতে পারো। তো এইগুলোর ব্যবহার আমরা সম্পূর্ণভাবে ওইদিকে আমাদের যেতে হবে। যেমন তোমরা অনেক জায়গায় দেখতে পারো সোলার প্যানেল দেখতে পারো, তো সৌরশক্তিটা কিন্তু আমরা ওর কিন্তু কখনো সৌরশক্তি কিন্তু কখনোই কিন্তু শেষ হবে না, তো সেটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আমরা যদি এইভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে যাই তাহলে একসময় অয়েল, কোল, গ্যাস এগুলো কিন্তু অনেক কমে যাবে বা প্রায় শেষ হয়ে যাবে। তাই জন্য আমাদেরকে এখন থেকে কিন্তু এই রিনিউয়েবল এনার্জির দিকে কিন্তু ঝুঁকে যাওয়া উচিত। আনাদার সলিউশন ইজ টু প্ল্যান্ট মোর ট্রিজ, আর একটা উপায় বলছে যে আমাদের বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। ট্রিজ অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন হুইচ ইজ নট আ গ্রিন হাউস গ্যাস। গাছেরা কি করে তোমরা জানো, ছোট থেকে পড়ে এসছো, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তারা কিন্তু শোষণ করে নেয়, শুষে নেয়, আর কি প্রডিউস করে, কি উৎপন্ন করে, অক্সিজেন গ্যাস হুইচ ইজ নট আ গ্রিন হাউস গ্যাস। অক্সিজেন গ্যাসটা গ্রিন হাউস গ্যাস নয়, এর মধ্যে কোনো হিটিং এফেক্ট নেই, ঠিক আছে, এটা টেম্পারেচারকে বাড়ায় না অ্যাটমসফিয়ারের। A third solution is to use less energy and to recycle more products. আর 3 নম্বর যে উপায়টা বলে দেওয়া হয়েছে সেটা বলছে আমাদেরকে কমসে কম শক্তির মানে ব্যবহার করা উচিত, যে কোনো শক্তি। যেমন আমরা বিদ্যুতের যে ব্যবহার, তোমরা জানো এখন বিদ্যুতের ব্যবহার অনেকটাই বেড়ে যাবে যেহেতু গরমকাল প্রায় পড়ে গেছে। তো এই ধরনের সময়ে আমাদের বলছে কি, বিদ্যুতের অযথা কিন্তু আমাদের লাইট ফ্যান বা অন্যান্য কিছু কিন্তু চালানো উচিত নয়। তো এইগুলো হচ্ছে আমাদেরকে কমাতে হবে, যত পরিমাণ আমরা কমাতে পারি এনার্জির ইউজটা, ঠিক আছে। অ্যান্ড টু রিসাইকেল মোর প্রোডাক্ট, রিসাইকেল কথাটার মানে হচ্ছে পুনর্ব্যবহার। একটা ধরো কাগজটা আছে, তোমরা কাগজটা ওটাকে কিন্তু রিসাইকেল করে তুমি আবার কাগজের কোনো একটা প্রোডাক্ট বানাতে পারো, ঠিক আছে। যে খাতাগুলো আমাদের শেষ হয়ে যায় লিখে লিখে, সেই খাতাগুলো কিন্তু ওগুলোকে রিসাইকেল করে আবার পেপার বানানো যায়, ঠিক আছে। তো এইভাবে আমাদের আরও অনেক কি বলবো প্রোডাক্ট আছে, ঠিক আছে, জিনিসপত্র আছে, সেগুলোকে আবার পুনর্ব্যবহার করার মতো ব্যবস্থা আমাদের কিন্তু করতে হবে। জেনারেটিং ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য মেইন সোর্সেস অফ কার্বন ডাইঅক্সাইড। প্রডিউসিং ইলেকট্রিসিটি আর জেনারেটিং ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ উৎপন্ন করলে কিন্তু অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে। যেমন কয়লা থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয়। তো এখন ওই জন্য কি করে, বেশিরভাগ জায়গায়, অনেক জায়গায় তোমরা দেখতে পাবে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ইফ উই ইউজ লেস ইলেকট্রিসিটি উইল প্রডিউস লেস কার্বন ডাইঅক্সাইড। আমরা যদি কম বিদ্যুৎ উৎপন্ন করি, অর্থাৎ এই কয়লা কয়লার সাহায্যে যদি আমরা ইলেকট্রিসিটি কম প্রডিউস করি, আমরা যদি অন্যান্য ধরো বায়ুশক্তি বলছি, জলশক্তি, তোমরা জানো জলের মধ্যে নদীতে বাঁধ তৈরি করে সেখানে টারবাইন ঘুরিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। তাহলে ওইগুলো থেকে, তাছাড়া সৌরশক্তি থেকে, এখান থেকে যদি আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা কমিয়ে দিতে পারবো কার্বন ডাইঅক্সাইডের প্রডিউসটা, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো ভালো একটা আনসিন ছিল। এখান থেকে আমরা এবার প্রশ্ন উত্তরগুলো করব। এটা তোমরা তুলে নিয়েছো আশা করি। এবার দেখো প্রশ্নগুলো। কজ এফেক্টে আছে, প্রথমে এফেক্ট বলে দেওয়া হয়েছে গ্লোবাল ওয়ার্মিং কুড বি ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ। মানে বিশ্ব উষ্ণায়ন যেটা আছে, পৃথিবীর উত্তপ্ত হয়ে যাওয়াটা, সেটা বলছে যে মনুষ্য জগতের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর। এর কারণটা কি, কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং যার ফলে হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে, সেগুলোর একটা হিটিং এফেক্ট আছে। মানে হিটিং এফেক্ট মানে যার ফলে হচ্ছে
উত্তপ্ত হয়ে যেতে পারে আমাদের অ্যাটমসফিয়ারটা। প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস হ্যাভ আ হিটিং এফেক্ট অন দি অ্যাটমসফিয়ার। তাহলে আমরা এটা লিখব, কজ এর কারণটা আমরা লিখব এখান থেকে লিখব, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস হ্যাভ আ হিটিং এফেক্ট carbon dioxide and other greenhouse gases কারণ এরা হচ্ছে বায়ুমণ্ডলটাকে উত্তপ্ত করছে, তাই না? গ্রিন হাউস gases have a heating effect on the atmosphere. নেক্সট 2 নম্বরে, এবার দেখো কজ দেওয়া আছে, আমাদের এফেক্ট লিখতে হবে। ইফ উই ইউজ লেস ইলেকট্রিসিটি, ইফ উই ইউজ লেস ইলেকট্রিসিটি উই উইল প্রডিউস লেস কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা এটা লিখব, উই উইল প্রডিউস লেস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এই দুটোকে তোমরা তুলে নাও। প্রথমেরটা কি বলেছে, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস অফ দ্য ওয়ার্ল্ড টুডে ইজ, বড় যে সমস্যাগুলো আমাদের এই সময়কে বর্তমান সময়ে যে বিশ্ব ফেস করছে, সম্মুখীন হচ্ছে, তার মধ্যে একটা কি, তার মধ্যে একটা কি, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। নেক্সট কি বলেছে, one of the main sources of carbon dioxide is, main sources, one of the main sources কি দেওয়া ছিল এখানে, ইলেকট্রিসিটি। এই যে জেনারেটিং ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য মেইন সোর্সেস অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা লিখব জেনারেটিং ইলেকট্রিসিটি। সি এর দাগ, মেনশন এনি ওয়ান স্টেপ টু রিডিউস দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে সেটার থেকে মানে সেটা কমানোর জন্য আমাদের বলছে একটা উপায় মেনশন করতে, উল্লেখ করতে। তাহলে বাই প্ল্যান্টিং মোর ট্রিজ, ওটা আমরা লিখতে পারি, বা প্রডিউসিং লেস ইলেকট্রিসিটি, আমরা এটাই করি, বাই প্ল্যান্টিং more trees we can reduce global warming, the effects of global warming.
ঠিক আছে, তাহলে এই দুটো তোমরা খাতার মধ্যে তুলে নাও, এই উপরের যে প্রশ্নগুলো আর এই প্রশ্নটা। পরের প্রশ্নটা কি বলেছে? হাউ ক্যান প্ল্যান্টিং মোর ট্রিজ রিডিউস গ্লোবাল ওয়ার্মিং? এই গ্লোবাল ওয়ার্মিংটা, বিশ্ব উষ্ণায়নটা, এটা আমরা বেশি পরিমাণে গাছ লাগিয়ে কিভাবে কমাতে পারবো? কারণ ট্রিজ কি করে, গাছেরা কি করে, কার্বন ডাই অক্সাইডটাকে শুষে নেয় আর অক্সিজেনটা প্রডিউস করে, আর অক্সিজেন গ্যাসটা যেটা কিনা গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে ওটা প্রডিউস করে কি একটা ভারসাম্য বজায় রাখে। তাহলে বেশি পরিমাণে যদি অক্সিজেনের গ্যাসটা থাকে অ্যাটমসফিয়ারে, তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হবে না। তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারবো, trees absorb carbon dioxide and produce oxygen, which is not a greenhouse gas. Which is not a greenhouse gas. এটা আমরা আগে লিখি, trees absorb carbon dioxide and produce oxygen, which is not a greenhouse gas. In this way, planting more trees can reduce global warming. ঠিক আছে, trees absorb carbon dioxide and produce oxygen, which is not a greenhouse gas. এখানে তোমরা চাইলে আর একটু কিছু লিখতে পারতে, বাট 1 নম্বরের প্রশ্ন এটা লিখলেও ঠিক আছে। ঠিক আছে, ইন দিস ওয়ে প্ল্যান্টিং মোর ট্রিজ ক্যান রিডিউস গ্লোবাল ওয়ার্মিং। হয়ে গেল। এবার তাহলে আমরা সরাসরি গ্রামারে চলে যাব, এটাও তুলে নাও তোমরা। গ্রামারটা কি আছে? প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড, মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেন মিস্টার পটনায়ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ দ্য গিভেন অ্যাডজেক্টিভ। আগের ভিডিওতে বারবার বলেছি আমি, এটা মনে রাখবে তোমরা, যখনই তোমরা দেখতে পাবে যে অ্যাডজেক্টিভের পরে বা ড্যাশটার পরে যদি দ্যান থাকে, তার মানে কম্পারেটিভে করতে হয়। তাহলে বিজি, বিজি এর কম্পারেটিভ ডিগ্রি হয় বিজিআর, বানানটা ঠিক করে লিখতে হবে, ওয়াই উঠে যাবে, আই ই আর আমরা অ্যাড করব। ঠিক আছে, আগের ভিডিওতে আমি প্রত্যেকটাতে এগুলো বুঝিয়েছিলাম, সুপারলেটিভ কম্পারেটিভ কি করে বুঝবো। দ্য লিটল গার্ল হ্যাজ টর্ন ড্যাশ ক্লোথস, অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে লিটল গার্ল বলা হচ্ছে, লিটল গার্ল মানে হচ্ছে মেয়ে, মেয়ে, তাহলে মেয়েদের ক্ষেত্রে আমি কি করব, হার, হার ক্লোথস। 3 নম্বর, the police caught the absconding prisoner, underline the participle adjective. পার্টিসিপল অ্যাডজেক্টিভ অ্যাবসকন্ডিং প্রিজনার, আমরা জানি ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি কোনো নাউনকে আমরা ডেসক্রাইব করতে পারি, তাহলে এখানে অ্যাবসকন্ডিং কথাটার মানে হচ্ছে আত্মগোপনকারী। তাহলে আত্মগোপনকারী যে বন্দি, তার কথা বলা আছে, তাহলে এটা হবে অ্যাবসকন্ডিং, অ্যাবসকন্ডিং। 4, 4-এর দাগে কি বলেছে,
ইচ অফ দ্য থিভস ওয়াজ অর ওয়্যার, ইচ দিয়ে স্টার্ট করা আছে, সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্ট, ইচ দিয়ে যদি থাকে তাহলে আমরা অলওয়েজ এটাকে সিঙ্গুলার ধরি, তাহলে ওয়াজ হবে 5। মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল ভিজিট ইউ, এটা ন্যারেশন চেঞ্জ আছে, এটা নিচে করব। ন্যারেশনে কি বলা হয়েছে, মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল ভিজিট ইউ। তাহলে দেখো ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি করতে হয়, প্রথমে আমাদেরকে এটা দেখো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, আর এখানে দেখো রিপোর্টিং ভাবটা দেওয়া আছে পাস্ট টেন্সে, তাই না? সেইড বলা আছে, আর সেইড টু থাকলে এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন আমরা করি তখন সেইড টু থাকলে এটা হয়ে যায় টোল্ড। তাহলে আমরা কি লিখবো, মাই ফ্রেন্ড টোল্ড মি। সেইড টু থাকলে আমরা ওটা টোল্ড করে দিই। আচ্ছা, আমরা জানি ইনডাইরেক্টে করার সময় আমাদের কিন্তু কমা তুলে দিতে হবে আর কোটেশনটাও তুলে দেব, আর মাঝখানে আমরা কি বসাই, দ্যাট বসাই। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। তো মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, এবারে কি বলা হচ্ছে দেখো, আই উইল ভিজিট ইউ। এই যে রিপোর্টিং স্পিচটা যেটা কোটেশনের মধ্যে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে ভালো করে দেখো, আই উইল ভিজিট ইউ, এটা দেখো আছে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার টেন্সে আছে, তাই না? তো সিম্পল ফিউচারে যদি উইল থাকে তাহলে উইলটা হয়ে যায়, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্টে দেওয়া আছে সেহেতু উইল থাকলে ওটা উড হয়ে যায়, হ্যাঁ না? এবার আইটা কাকে বলা হচ্ছে, আইটা মাই ফ্রেন্ডকে বলা হচ্ছে না, আই উইল ভিজিট ইউ, মাই ফ্রেন্ড আমার বন্ধু এটা বলেছে, তাহলে আইটা হয়ে যাবে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ডটা কি এখানে হি বলতে পারি, হি উড, উইলটা উড হবে। আচ্ছা, ভিজিট ইউ বলতে এখানে আমাকে বোঝাচ্ছে, ভিজিট মি এটা হবে, আমরা আর কোটেশন দেব না। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড ভিজিট মি। লাস্ট ডু অ্যাজ ডাইরেক্টেড এর, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, এটা দেখো রিডল থেকে দেওয়া হয়েছে, উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তাহলে আমাদের গ্রামারটা হয়ে গেল। এবার লাস্ট রাইটিংটা আছে, রাইটিংটা কি আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড telling him about a historical place that you and your parents recently visited, use the following points। তো একটা হিস্টোরিক্যাল প্লেস, ঠিক আছে, ঐতিহাসিক একটা জায়গাতে তোমরা গিয়েছিলে, ইতিহাসের দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গাতে তোমার বাবা মার সাথে গিয়েছিলে, তো সেখানে এই পয়েন্টগুলো ইউজ করে করে তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে একটা তুমি চিঠি লিখছো। তো এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, প্লেস, মোড অফ ট্রাভেলিং, সাইট সিং, এনজয়মেন্ট, মানে কোন জায়গায় গিয়েছিলে সেটা ওটা তোমাকে বলতে হবে, উল্লেখ করতে হবে। মোড অফ ট্রাভেলিং, তুমি কিসে গিয়েছিলে, ট্রেনে না বাসে না প্লেনে, সেটাও উল্লেখ করতে হবে। সাইট সিং, তুমি সেখানে কি কি দেখলে, আর এনজয়মেন্ট, তুমি সেখানে কিভাবে তুমি কি বললো মজা করলে, কিভাবে সময়টা কাটালে সেটা। তো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা তুলে নেবে খাতাতে। দেখো আগের ভিডিওতেও বলেছি এইগুলো, এখানে ডিয়ার তোমার বন্ধুর নাম দেবে, ডান পাশে অ্যাড্রেস ডেট দেবে নিজের, আর স্টার্টিংটা এইভাবেই করলে ঠিক আছে, করবে আই হোপ ইউ আর ওয়েল, আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস রিসেন্টলি। তুমি তোমার বন্ধুকে লিখছো, আমি আশা করি তুমি ভালো আছো, আর আমি আমার যে রিসেন্ট একটা মানে সাম্প্রতিক সময়ে আমি যে একটা ঐতিহাসিক একটা জায়গাতে আমি গিয়েছিলাম, তো সেখানে আমার কি কি অভিজ্ঞতা হয়েছিল সেটা আমি কিন্তু ভাগ করে নিচ্ছি তোমার সাথে, আর তাই জন্য এই লেটারটা লিখছি, ঠিক আছে। লাস্ট উইক আই ভিজিটেড দ্য তাজমহল ইন আগ্রা উইথ মাই ফ্যামিলি, ইট ওয়াজ বিল্ড বাই এম্পায়ার শাহজাহান ইন মেমোরি অফ হিজ ওয়াইফ মুমতাজ মাহল। তো লাস্ট উইক মানে গত সপ্তাহে আমি তাজমহল গিয়েছিলাম যেটা আগ্রাতে আছে, তোমরা সবাই জানো, ফ্যামিলির সাথে গিয়েছিলাম। ইট ওয়াজ বিল্ড বাই এম্পায়ার শাহজাহান, সম্রাট শাহজাহানের দ্বারা এটা নির্মাণ করা হয়েছিল, আর কার স্মৃতিতে, ইন মেমোরি অফ হিজ ওয়াইফ মুমতাজ মাহল, তার যে স্ত্রী ছিল তার স্মৃতিতে হচ্ছে তিনি এটা বানিয়েছিলেন, নির্মাণ করেছিলেন। দ্য হোয়াইট মার্বেল মনুমেন্ট লুকড ভেরি বিউটিফুল অ্যান্ড দ্য গার্ডেন্স অ্যারাউন্ড ইট অ্যারাউন্ড ইট ওয়ার ওয়েল মেনটেইনড।
আচ্ছা, হোয়াইট মার্বেল অর্থাৎ তোমরা জানো যে তাজমহলটা পুরোটা মার্বেলের তৈরি, সাদা মার্বেল। তো সেই সাদা মার্বেলের যে স্মৃতিস্তম্ভটা সেটা বলছে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। আর যে চারপাশে যে বাগানটা আছে সেই বাগানটাও কিন্তু খুব ভালোভাবে এটাকে কিন্তু বজায় রাখা হয়েছে, মেনটেন করা হয়েছে। আবার গাইড এক্সপ্লেইনড ইটস হিস্ট্রি, আমাদের যে গাইড ছিল, গাইড মানে নির্দেশক, তিনি হচ্ছে আমাদের এক্সপ্লেইন করছিল, সম্পূর্ণ বিস্তারিতভাবে বলছিল। কি বলছিল? ইটস হিস্ট্রি, এর যে ইতিহাসটা সেটা, হুইচ আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং, যেটা কিনা আমার খুবই আকর্ষণীয় বা মজাদার, এটা আমার মনে হয়েছিল। দ্য ভিজিট ওয়াজ এনজয়েবল অ্যান্ড এডুকেশনাল, আই উইশ ইউ কুড ভিজিট ইট সামডে, রাইট ব্যাক সুন। আচ্ছা, এই যে যাত্রাটা ছিল, এই দর্শনটা ছিল, এটা কিন্তু খুবই মজাদার ছিল। আর আম, কি বলবো, এডুকেশনাল ছিল, মানে হচ্ছে পড়াশোনার দিক থেকে, মানে হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর কি। মানে পড়াশোনার দিক থেকেও এটা কার্যকরী, এটা বলা হচ্ছে আর কি। আই উইশ ইউ কুড ভিজিট ইট সামডে, আমার ইচ্ছা তুমিও এটা কোনোদিন ভিজিট করো, যাও, রাইট ব্যাক সুন, আমাকে খুব শীঘ্রই আবার লেখো, চিঠি লেখো। ইয়োর্স লাভিংলি, ইয়োর নেম, ফ্রেন্ডস অ্যাড্রেস। আচ্ছা, এগুলো দিতে হয় আমি বলেছি বারবার, কিন্তু এগুলো মাস্ট তোমরা দিবে। কোনটা কোন জায়গাতে থাকে এটা দেবে, কারণ লেটার রাইটিংয়ে পার্ট পার্ট করে নাম্বার কিন্তু দেওয়া হয়। এইগুলো অ্যাড্রেসগুলো, ফ্রেন্ডস অ্যাড্রেস, ইয়োর্স লাভিংলি তুমি নিচে দিলে কিনা, ইয়োর নেম দিলে কিনা, আর ওপরে ডিয়ার দিয়ে বন্ধুর নাম দিলে কিনা, ওখানে তোমার অ্যাড্রেস দিলে কিনা, ডেট দিলে কিনা, এগুলো কিন্তু পার্ট পার্ট করে একটা কিন্তু নাম্বার কিন্তু লেটারে দেওয়া হয়, ঠিক আছে? তো যাই হোক, শেষ হয়ে গেল তোমাদের মডেল। এটা ছিল লাস্ট মডেল কোশ্চেন ব্যাংকের। নেক্সট আমি অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো যেটা কিনা তোমাদেরই হেল্প হবে, ঠিক আছে?